মূলত আলোচনা শুরু, সেটা হলো ট্রানজিস্টরের মৌলিক যে বর্তনীটা আছে সেই বর্তনীর মৌলিক বিন্যাস সম্পর্কে। মৌলিক বিন্যাস কেন বলা হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা কয়েকটা ভিন্ন উপায়ে আমরা সাজাতে পারি। অর্থাৎ এখানে বলছে দেখো যে বর্তনীতে ট্রানজিস্টরের সংযোগ অনুসারে 3 ধরনের ট্রানজিস্টর বর্তনীর বিন্যাস দেখা যায়। 3 ধরনের বিন্যাস দেখা যাচ্ছে, তাই না? এই 3 ধরনের বিন্যাসের মধ্যে কেন 3 ধরনের, আমরা 3টা জিনিস পড়ছিলাম ট্রানজিস্টরের। কী কী বলো তো দেখি ট্রানজিস্টরের 3টা জিনিস বলো। আপনার হচ্ছে যে নিঃসরক, সংগ্রাহক আর হচ্ছে আপনার হিট। অবশ্যই। তো ওই যে জিনিসগুলো আমরা পড়ছি সেই জিনিসগুলো, ওই যে কালেক্টর, ইমিটর, বেস, ওই জিনিসগুলো দিয়েই আমরা করবো। অর্থাৎ একটা থাকবে দেখো সাধারণ পিট বিন্যাস, তাহলে এক্ষেত্রে আমরা দেখো বেস নিছি, অর্থাৎ বেসটা সাধারণ, কমন থাকবে কোনটা, বেস। দ্বিতীয়টা কি দেখো সাধারণ থাকবে হলো নিঃসরক বিন্যাস। তো নিঃসরক বলতে ওই যে ইমিটার, তো ওই ইমিটারটা তখন কমন হিসেবে থাকবে। অর্থাৎ কমন হিসেবে বলতে কেমন, এই পাশে একটা বর্তনী, এই পাশে একটা বর্তনী, দেখছো এই যে বর্তনীর মধ্যে এই যে দুইটার মাঝখানে কমন হিসেবে এইখানে থাকছে, বা এইখানে যদি বর্তনীটা এমনভাবে হয় তো কমন হিসেবে এখানে থাকবে। বিভিন্নভাবে থাকতে পারে, ওটাকে তোমার সাজানোর অনুসারে নির্ভর করবে ওটা আর কি। আর আরেকটা আছে যে সাধারণ সংগ্রাহক, আরেকটা আছে সাধারণ সংগ্রাহক বিন্যাস। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সেটা সাধারণ হিসেবে থাকবে। আচ্ছা সাউন্ড আজকে কি তোমাদের লো আসছে কেন? আমি একটু ডিসকানেক্ট করে আবার কানেক্ট করি। আচ্ছা তো দেখো এখানে তাহলে আমাদের প্রথমটা আছে দেখো সাধারণ পিট বিন্যাস। তো এই যে কমন বেস, অর্থাৎ বেসটা কমন থাকবে, তো সেক্ষেত্রে কেমন হচ্ছে দেখো এইখানে তোমাদের বলছিলাম এই বর্তনীতে সবসময় কী হবে, পি থেকে এনের দিকে যাবে। তো তীর চিহ্নটা যদি এইভাবে আছে তাহলে বোঝা যাচ্ছে এইখানে পি, এই সাইডে এন, তাই না? তাহলে দেখো এই সাইডে পি, এই সাইডে এন, আর নিশ্চিত এই সাইডে এন থাকবে। তাহলে এই বিন্যাসটা কেমন, এন পি এন। এই বিন্যাসটা কেমনভাবে হচ্ছে দেখো এনপিএন ট্রানজিস্টর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু মাথায় রেখে, এটা হলো এনপিএন এর ক্ষেত্রে। আমরা ট্রানজিস্টর 2 ধরনের দেখছিলাম, একটা হলো এনপিএন আর একটা হলো পিএনপি। আর এ পাশে দেখো এ পাশে তীর চিহ্নটা নিচের দিকে, অর্থাৎ বলছিলাম তীর চিহ্ন যেদিকে পি থেকে এনের দিকে যাবে, তাহলে এইখান থেকে মিডলে বোঝা যাচ্ছে এন আছে, আর এ সাইডেও একটা পি, তাহলে এটা হলো পিএনপি, এটা হলো পিএনপি ট্রানজিস্টর। বুঝতে পারছো? তো এই হলো বিষয় মেইনলি। আর তোমরা অনেকে আচ্ছা আমি এখনই শুরু করছি, এই মৌলিক বিন্যাস সম্পর্কে আমরা পড়ছিলাম আর কি। আমি এই চিত্র পর্যন্ত আসছি, তোমাদের অনেকে চিত্র সমস্যা আছে, আমি আবার একটু ক্লিয়ার করি। তীর চিহ্নটা যেদিকে থাকবে, আমি বলছিলাম তীর চিহ্ন এরকম থাকলে তোমরা জাস্ট কমন চিন্তা করে নিবা, এইভাবে ধরে নিবা, নিলে তাহলে এই যে ত্রিভুজ যেটা থাকে সেটাকে আমরা ধরি পি, আর এই সাইডে একটা দাগ থাকলে ধরি এন, তাই না? তো এই তীর চিহ্নটা যেভাবে থাকবে তোমরা ধরে নিবা সেদিক থেকে পি থেকে শুরু হবে। যেমন এইখানে দেখো এইখানে তীর চিহ্নটা এইভাবে শুরু হয়েছে, তাহলে এইখানে হলো পি, আর এই সাইডে আছে এন, তাহলে এই সাইডেও একটা এন থাকবে, অর্থাৎ এটা এনপিএন ধরনের ট্রানজিস্টর। আচ্ছা এই হলো বিষয়। আর এখানে চিত্রের ক্ষেত্রে যেটা বলছি দেখো এই পাশে একটা ব্যাটারি নিচ্ছে, আর এখানে একটা ব্যাটারি নিচ্ছে, এখানে একটা কোষ নিচ্ছে, আর এইখান থেকে আমি ইনপুট দেব এবং এইখান থেকে আমি আউটপুট পাবো, এবং এইখানে আউটপুটে একটা আমরা রোধ ইউজ করব, যেটাকে আরসি, যেটাকে বলা হয় লোড বলা হয়। তোমাদের গতদিনই কিন্তু এগুলো পড়ানো হয়ে গেছে, তো আমি রিপিট করছি না এই কারণে কিছু কিছু জিনিস। তো এটাকে বলা হয় রোড, আমরা লোড বলি সেটা জানি। তো ওই আউটপুটটা আমরা এইখান থেকে পাবো। আচ্ছা তো এখন বিষয়টা কেমন, এটাকে কেন সাধারণ পিট বিন্যাস বলা হচ্ছে, তো সেটা যদি আমরা দেখি তাহলে দেখো এইখানে আমাদের বেজের প্রবাহটা গেছে, তাই না? এই বরাবর আমাদের বেজের প্রবাহটা গেছে, অর্থাৎ এইখানে আছে পিট। কেন পিট, আমরা যেহেতু বলছি এটা হলো সাধারণ পিট বিন্যাস, অর্থাৎ পিটটা কমন হিসেবে থাকবে, তাই না? তো এই যে পিটটা কমন হিসেবে থাকবে, তাহলে এইখানে মিডলে আছে দেখো পিট, এ সাইডে কী আছে দেখো কালেক্টর, এ সাইডে আছে ইমিটর। আমি তোমাদের বলছিলাম দেখো বাম পাশে আছে ইমিটর, ডান পাশে কালেক্টর। বুঝতে পারছো? এই হলো বিষয়। আর যেহেতু বেসটা মিডলে আছে তাহলে এটা সাধারণ হিসেবে আছে, এ হলো বিষয়। এখানে এক কথা বেশি বলা উচিত না। যেহেতু এখানে যেহেতু কালেক্টর আসছে, তো ওর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে সেটাকে বলা হচ্ছে আইসি, ইমিটর আইই, জাস্ট এটুকুই। আর চিত্রগুলো তো ওইটুকুই, আর কিছু তো বলার মতো নাই। তো এরপরে সাধারণ নিঃসারক, এক্ষেত্রে দেখো নিঃসারকটা সাধারণ বাহু হিসেবে থাকবে। তাহলে তোমার যদি পরীক্ষা আসে সাধারণ নিঃসারক বা কমন ইমিটারে যে সাধারণ বাহু হিসেবে কোনটা থাকবে, তাহলে অবশ্যই হবে নিঃসারক। এভাবে কিন্তু এমসিকিউ তৈরি করা যায়, জাস্ট আর কিছু যায় না এখানে। এখান থেকে তেমন পরীক্ষায় আসার মতো নাই, জাস্ট তারপরে পড়ো, যেহেতু তোমাদের দিয়ে দিচ্ছে বইয়ে, বলা যায় না। আর এই সংখ্যাটা একটু দেখে রেখো, কদাগের জন্য ইম্পর্টেন্ট। আর হ্যাঁ দ্বিতীয় চিত্র দেখো, দ্বিতীয় চিত্র হচ্ছে সাধারণ নিঃসারক, অর্থাৎ ইমিটারটা হবে কমন, তাই না? তো এই যে ইমিটারটা কমন, তাহলে দেখো এইখানে দুইটার মাঝখানে দেখো এই ইমিটারটাকে কমন হিসেবে রাখছে,
অর্থাৎ আইটাকে যেহেতু বলছিলাম বাম পাশে আছে ইমিটার থাকবে, এই কারণে কিন্তু বর্তনীটা এইভাবে আঁকাতে হয়েছে, তা নাহলে তো আমি মাঝখানে ইমিটারকে রাখতে পারবো না, তাই না? এখানে যেমন এখানে আমরা বেসকে রাখছিলাম, আমি তোমাদের বলছিলাম এই বেসকে রাখতে গেলে তো আমাদের ওইভাবে সাজাতে হবে, তাই না? তো এই হলো মেনলি কথাবার্তা। এখানে বেস আর এই হলো সেই ইমিটার। দেখো এইটা কিন্তু কমন হিসেবে আমাদের আছে, দেখো এই মিটারে কিন্তু কমন হিসেবে এটা ইমিটার, এখানে থাকবে এখানে আছে কালেক্টর। তো এইগুলো হলো তোমাদের সাধারণ হিসেবে বাহু হিসেবে তুমি যেটাকে রাখবা সেটা থাকবেই, জাস্ট এটুকুই। হয়তো তোমাদের তপন স্যারের বইয়ে চিত্রটা কীরকমভাবে আছে আমার খেয়াল নাই, তো ওখান থেকে একটু দেখে রেখো, আর যদি বুঝতে অসুবিধা হয় গ্রুপে ছবি দিয়ে আমি আলোচনা করে দেবো, ওখানে আর একটু বলে দেবো, সমস্যা নাই। আচ্ছা, আর এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা আমার বলো। চিত্রগুলো একই জিনিস, আউটপুট ইনপুট, এখানে ইনপুট এখানে আউটপুট, এখানে একটা কোষ নেবো, একটা ব্যাটারি নেবো, আর এখানে বেজের তো প্রবাহ, অর্থাৎ বেজের মধ্য দিয়ে যে প্রবাহটা যাবে, অর্থাৎ যেটা ভূমি বা পিট বলা হচ্ছে, আর এখানে যে তড়িৎ প্রবাহ কালেক্টর সংগ্রহ করছে, ইমিটার বের করে দিচ্ছে। এই জিনিসগুলো তো তোমরা জানোই, সব আলোচনা করে ফেলছি, এটা আলোচনা না করলে পারার কথা। এখন এর মধ্যে কোনো কিছু প্রশ্ন আছে কিনা আমার একটু বলো দেখি তোমরা, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সময় বলছে এখন থেকে 7টায়। আচ্ছা, সময় এখন 7টায় পড়ানো কেমন দেখায় মানে তোমাদের? আচ্ছা, আমি একটু তাহলে অবরেখেছি, আমার বলো তো দেখি। এই মৌলিক বিন্যাস তেমন সমস্যা থাকার কথা না, যারা আগের ক্লাসগুলো ঠিকমতো করছে। না ভাই ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো, এরপর ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখা আছে, অর্থাৎ আমরা ওই আগেও কিন্তু বৈশিষ্ট্য লেখা কিছু পড়ছিলাম, মনে পড়ে? ঠিক একইভাবে এখানেও কিন্তু ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখা আছে। তো এখানে বলছে দেখো যে ট্রানজিস্টরের যে বিভিন্ন প্রবাহ মাত্রা, ভোল্টেজের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সেগুলোকে আমরা একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেই যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করছি, ওই লেখচিত্রটাকে বলা হচ্ছে ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখ। তাহলে তোমার যদি পরীক্ষায় আমি এমসিকিউ দিই যে ট্রানজিস্টরের বৈশিষ্ট্য লেখের মাধ্যমে আমরা কোনটা কোনটা জানতে পারি, একটা হলো প্রবাহ মাত্রা, একটা হলো ভোল্টেজ। তাহলে কিসের মধ্যে সম্পর্ক? প্রবাহ আর ভোল্টেজের মধ্যে যে সম্পর্ক, সেই লেখটা আমরা পেতে পারি। বুঝতে পারছো? এইভাবেই কিন্তু তোমরা দেখছো, কিন্তু মেডিকেল বা ডেন্টালের প্রশ্নগুলো কিন্তু ট্রিকই হয়, তোমরা কিন্তু ডেন্টালের কোশ্চেন অনেকেই দেখছো। তো জাস্ট সহজ কথায় তুলে দেবে, কিন্তু একটু ঘুরাই ফেরাই, এই জাস্ট পার্থক্য। আচ্ছা, এই হলো বিষয়। আর যদি আমরা সামনে আগায় দেখো, এখানে বলছে যে নিম্নে একটা ট্রানজিস্টরের সাধারণ নিঃসারক বৈশিষ্ট্য বর্ণনা করা হবে। তাহলে কিসের বর্ণনা করা হয়েছে? সাধারণ নিঃসারক, অর্থাৎ এখানে যে ইমিটারটা, সেই কমন ইমিটারটা এখানে ইউজ হবে। আর আরেকটা কথা বলছে, এখানে ইনপুট আর আউটপুট টার্মিনালের মধ্যে সাধারণ হিসেবে কি থাকবে? নিঃসারক হিসেবে থাকবে। ইনপুট আর আউটপুটের মধ্যে সাধারণ হিসেবে নিঃসারক থাকবে। এই কারণেই কিন্তু সাধারণ মানে কমন ইমিটার বলছে, যেটা তোমাদের এর আগেওটা কিন্তু ছিল। দেখো এখানে কিন্তু ইনপুট আর আউটপুটের মাঝখানে কী ছিল? ইনপুট আর আউটপুটের মাঝখানে বেস ছিল। এই কারণে কিন্তু বলছিলাম সাধারণ পিঠ। বুঝতে পারছো? ইনপুট আর আউটপুটের মাঝখানে বেস ছিল, এই কারণে বলছিলাম সাধারণ পিঠ। তো এইখানে আমাদের কিসের আলোচনা করা হয়েছে? এটা হলো সাধারণ নিঃসারক, অর্থাৎ ইমিটার, ওই যে 2 নাম্বার যেটা, সেটা আলোচনা করা হয়েছে। তো সেই চিত্রটা একটু জটিল করে তোমাদের কাছে উপস্থাপন করছে, মনে হতে পারে অনেক কঠিন কিছু, তেমন কিছুই না। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমাদের ট্রানজিস্টরটা আরও একটা কথা বলে দেওয়া আছে, এনপিএন ধরনের। এনপিএন কেন বলা হচ্ছে? পি থেকে এনের দিকে। দেখো এই থেকে পি থেকে এনের দিকে বলে, এখানে এনপিএন, অর্থাৎ তীর চিহ্নটা দেখো এইভাবে আছে। আর দেখো এইখানে তীর চিহ্নটা এইভাবে আছে, তার মানে এইখানে পি, এইখানে এন, অবশ্যই তাহলে এই মাথায় এন হবে একটা, তাহলে এনপিএন ধরনের। এগুলো কিন্তু বুঝতে অসুবিধা হওয়ার কথা না, এই চিত্র খুব বেশি আসে না, জাস্ট এই লেখ দিয়ে হয়তো গদাকে আসতে পারে। রিটেনে তোমরা বোর্ড কোশ্চেনগুলো একটু চেক করো, অনেকদিন দেখা হয় না তো। আচ্ছা, এখানে দেখো বলছে যে ব্যাটারির যে ভিবিবি এর সাহায্যে ভূমি নিঃসারক যে সংযোগ, ভূমি নিঃসারককে আমরা কীভাবে রাখবো? সম্মুখ বায়াসে রাখবো। তাহলে আমরা এই প্রথম পার্টটা ভূমি নিঃসারক, এই পার্টটা কীভাবে রাখবো? সম্মুখ বায়াসে রাখবো। এবং এই যে ভি আলফা দ্বারা, এই ভি আলফা দ্বারা ভূমি নিঃসারক সংযোগের বিপরীত বায়াসে রাখবো। অর্থাৎ এইটা থাকবে কিসে? মানে বিপরীত বায়াস বা রিভার্স বায়াস। এটা কিন্তু তোমরা দেখছিলে, এক সাইড যদি ফরওয়ার্ড হয় আর এক সাইড হয় রিভার্স বায়াস। বুঝতে পারছো? এক সাইড ফরওয়ার্ড বায়াস, এক সাইড রিভার্স বায়াস, এটুকুই। আর এই বর্তনীতে শ্রেণীতে একটা কী করব? মাইক্রোমিটার আর একটা মিলিমিটার যুক্ত করব। তো মাইক্রোমিটার আর মিলিমিটার দুইটা আমরা যোগ করে নেব। জাস্ট এটা কেন? আমরা বৈদ্যুতিক প্রবাহ মাপার জন্য। এখানে দেখো একটা মাইক্রোমিটার যোগ করছে, আর এখানে একটা মাইক্রো অ্যাম্পিয়ার, আর এখানে একটা মিলি অ্যাম্পিয়ার যোগ করছে। তো দেখো তোমাদের কিন্তু বলছিলাম বিপরীত বায়াসের ক্ষেত্রে কি হবে? মিলি অ্যাম্পিয়ার হবে, আর সম্মুখ বায়াসের ক্ষেত্রে দেখো মাইক্রো বায়াস। তো এই কারণে কিন্তু ওই জিনিসগুলো কিন্তু আমাদের এইভাবে হিসাব করতে হবে।
আর এখানে বলছে দেখো বর্তনীর শ্রেণীতে একটা মাইক্রোমিটার মিলিমিটার যুক্ত করলাম। এরপরে এখানে কি করব, এই মাইক্রোমিটার দ্বারা ভূমি প্রবাহ যে আইবি সেটাকে আমরা পরিমাপ করব। তাহলে এই মাইক্রোমিটার কি করব, মাইক্রোমিটার দ্বারা আমরা যে ভূমি প্রবাহ আইবিটা পরিমাপ করব। আচ্ছা, এবং বলছে দেখো যে মিলিমিটার দ্বারা আমরা মিলি অ্যামিটার যেটা আছে মিলি অ্যামিটার দ্বারা কি করব, ভূমি নিঃসরক প্রবাহ যেটা আইসিটা পরিমাপ করব। তাহলে আমরা মিলি অ্যামিটার দ্বারা কি করব, আইসি পরিমাপ করব। আর মাইক্রো দিয়ে কি করব, আইবি। দেখো মিলি লিখতে 3টা শব্দ, কিন্তু তারপরে কিন্তু আমরা লিখছি এখানে মিলি লিখতে 2টা শব্দ, তারপরে কিন্তু আমরা সি নিছি, অর্থাৎ তৃতীয় বর্ণ। এবার জাস্ট মনে রাখার ক্ষেত্রে। আর এখানে দেখো মাইক্রো, তারপরে কিন্তু আমরা এখানে আইবি নেব। আচ্ছা, এইটুকু মাথায় রেখো, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। তারপরেও জাস্ট কী বলো তো, যেহেতু তোমাদের এখন ঘরে পড়াচ্ছি এই কারণে এগুলো পড়াচ্ছি। যদি তোমাদের এওয়াইজ পড়ানো হতো তাহলে কিন্তু এরকমটা পড়াতাম না আমরা। আচ্ছা, আর এরপরে দেখো এখানে আছে ইনপুট বৈশিষ্ট্য লেখা আছে। এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমার একটু বলো দেখি। কারো কোনো বুঝতে অসুবিধা আছে, প্রশ্ন আছে? আর এখানে কিন্তু ভোল্টমিটার দ্বারা দেখো V1 দিয়ে কী করছে, ভূমি নিঃসরক ভোল্টেজটা পরিমাপ করছে। আর V2 দ্বারা কিন্তু যে সংগ্রাহক নিঃসরক ভোল্টেজটা পরিমাপ করছে। অর্থাৎ ভূমি নিঃসরক বলতে কী বলছে, এখানে বেস আর পরে আছে ইমিটর। দেখো এখানে কিন্তু এই বেস আছে আর এ সাইডে আছে ইমিটর, সেই দুটো একসাথে পরিমাপ করব আমরা। আর এপাশে আমরা কি করব, এপাশে যেটা আছে এপাশে আমরা কি করব, নিঃসরক আর সংগ্রাহক। এই দেখো এই কালেক্টরটা আসছে আর এখান থেকে সংগ্রহ করবে সেটা, মানে এটা হলো সংগ্রাহক। আর নিঃসরক এই সাইডে ইমিটার থাকবে একটা, সেটা দ্বারাই কিন্তু পরিমাপ হবে। আচ্ছা, আর এরপরে দেখো ইনপুট বৈশিষ্ট্য লেখ আছে, অর্থাৎ এর ইনপুটে কী কী বৈশিষ্ট্য থাকতে পারে। এর এই যে একটা মানে বিষয় ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখছো ইনপুটও থাকে আউটপুটও থাকে। তো ইনপুটের এক ধরনের লেখ থাকে, আউটপুটের এক ধরনের লেখ হবে, কারণ তুমি ইনপুটে এক ধরনের প্রবাহ প্রয়োগ করবা, আউটপুটে তুমি অন্যরকম প্রবাহ পাবা, তাই না? তো এই কারণে কিন্তু দুইটার মধ্যে একটু তফাৎ থাকে। আচ্ছা, আর এরপরে দেখো এখানে বলছে যে সংগ্রাহক নিঃসরক ভোল্টেজ যে VCA-কে আমরা কি করব, স্থির মানে ধরে রেখে ভূমি নিঃসরক ভোল্টেজ এই যে VB, অর্থাৎ দেখো VBE দিয়ে কী বোঝানো হচ্ছে, এটা দেখো বেস ইমিটর, এই কারণে বলছে ভূমি নিঃসরক ভোল্টেজ, বুঝতে পারছো? এইভাবে কিন্তু নামকরণ করা হচ্ছে। তাহলে কোথাও যদি VBE থাকে তাহলে বুঝে নেবে এটা ভূমি নিঃসরক ভোল্টেজ। আচ্ছা, আর এখানে দেখো আর আগেরটা ছিল কি, এই যে সংগ্রাহক নিঃসরক ভোল্টেজ, এই কারণে কিন্তু কালেক্টর আর ইমিটার করছে। এখানে ইংলিশ টার্মগুলো কিন্তু জেনে রাখো। আচ্ছা, এই হলো বিষয়। এই দুটো রেখে কী করবো আমরা, ভূমি প্রবাহ যে আইবি সেটার পরিবর্তন দ্বারা আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এইখানে দেখো এই বরাবর আমি সেই VB নিলাম, অর্থাৎ বেস ইমিটার, অর্থাৎ ভূমি নিঃসরক প্রবাহ যেটা। আর এই বরাবর আমি নিলাম কি, তড়িৎ প্রবাহ নেব, নিয়ে আমরা দেখো এইটাকে আমরা করে দেখো তড়িৎ প্রবাহটা আমরা যখন তো আস্তে আস্তে এই মানটা বাড়াবো, এই মানটাও দেখো তত আস্তে আস্তে বাড়তে আসে। জাস্ট এই, এবং আরও একটা কথা বলছে দেখো। আচ্ছা বলো। আমি এগুলো না ক্লিয়ার মতো বুঝতেছি না। আচ্ছা, সমস্যা কি বুঝলাম না, আজকে তোমাদের কথাগুলো আমি স্লো শুনছি, কারণ কি ভাই নেক্সট টাইম যখন কেটে আবার ঢুকবেন না তখন কি আবার জোরে শুনতে পাবেন, দেখেন করে মাঝে মাঝে আমার হয়, তা আমি আবার কেটে দিয়ে আবার ঢুকি, তখন ঠিক হয়ে যায়। এখন কি বলবো, আমার তো এখানে নেটওয়ার্কের প্রবলেম নাই, তো যদি এরকম হয়তো কিছু করার নাই আমার। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? একদম ক্লিয়ার শোনা যাইতেছে। আচ্ছা, আমি ঠিকমতো বুঝতে না। এখন যেখানে বুঝবা না প্রশ্ন করবা, তোমাদের প্রশ্ন করা তো বানা নাই, তাই না? আর যেটা বলছিলাম দেখো, এই পর্যন্ত কিন্তু কোনো প্রবাহ নাই, দেখছো এই পর্যন্ত 0.3 পর্যন্ত যত আমি ভোল্টেজ বাড়াইছি কোনো কিন্তু তড়িৎ প্রবাহ আমি পাই নাই। এই কারণে কিন্তু এইখান বরাবর কোনো লেগ নাই। এই কারণে বলছে দেখো, এই যে লেখচিত্র থেকে আমরা দেখছি কি, যে ভূমি নিঃসরক ভোল্টেজ যে VB, এখানে 0.3 পর্যন্ত কোনো ভূমি প্রবাহ পাওয়া যায় না, অর্থাৎ শূন্য থেকে প্রবাহটা। আর এই ভোল্টেজটাকে কী বলা হয়, প্রাচীর ভোল্টেজ বা ব্যারিয়ার ভোল্টেজ। তাহলে প্রাচীর ভোল্টেজ বা ব্যারিয়ার ভোল্টেজ কোনটা, এই যে আমরা 0.3 পর্যন্ত কোনো প্রবাহ পাইলাম না, অর্থাৎ এই যে আমাদের বেস ইমিটার, এই যে বেস ইমিটারের যে ভোল্টেজ, এই বেস ইমিটারের ভোল্টেজের যে মান পর্যন্ত কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো? এটা এই মান পর্যন্ত তারপরে আসলে কিন্তু তড়িৎ প্রবাহ পাচ্ছে, এই যে মান পর্যন্ত কোনো তড়িৎ প্রবাহ পাচ্ছে না সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে হলো প্রাচীর ভোল্টেজ। এটা যে 0.3 যে কনফার্ম এমন কিন্তু না, এটা জাস্ট তোমার ডাটার ভিন্নতার উপরে ভিন্নতা হবে। তো
তো এই যে পর্যন্ত তোমার পাওয়া যাচ্ছে না এইখান থেকে শুরু হয়েছে, তো এই যে আগের পর্যন্ত যে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে বলা হয় প্রাচীর ভোল্টেজ। তাহলে তোমার যদি পরীক্ষায় বলা হয় যে প্রাচীর ভোল্টেজের জন্য তড়িৎ প্রবাহ কত, তাহলে কিন্তু বলতে হবে 0, মাথায় রেখো। আচ্ছা, এই আর এরপরে কিছু কিছু কথাবার্তা আছে, জাস্ট বলছে দেখো এখানে 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট এভাবে প্রয়োগ করে আমাদের তড়িৎ প্রবাহ পাওয়া গেছে, দেখো 50 100 200 এভাবে। তো এই লেখচিত্রতে বোঝানোর কিছু নাই, বাচ্চাদের মতো কথাবার্তা হয়ে যাবে। আর এখানে আরও একটা কথা এখানে বলা আছে, সেই জিনিসটা একটু বলে দেই যে এখানে বলছে দেখো যে এই লেখগুলো সম্মুখ বায়াসের ডায়োডে ভিআই লেখচিত্রের মতো দেখায়। আর এই লেখচিত্রগণের যে কোনো বিন্দুতে নতি থেকে ওই বিন্দুতে ট্রানজিস্টরের এসি ইনপুট রোধ বের করা যায়। অর্থাৎ তুমি এইখানের কোনো একটা যদি ঢাল বের করো, আর ঢাল মানে কি তোমরা জানো, ঢাল তুমি এক সূত্র তোমরা পড়ছিলে যে এম সমান সমান ওয়াই বাই এক্স, অর্থাৎ ওয়াই অক্ষ বাই এক্স অক্ষর মান তোমরা ঢাল পড়ছিলে আশা করি। তো এইখানে দেখো এইখানে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, তো এই ওয়াই অক্ষর মান আইবি, আর বাই আমাদের যদি এক্স অক্ষের মানটা করি ভিবি, তাহলে এটাই হলো তার ঢাল, বুঝতে পারছো, এটাই হলো তার ঢাল। আর এই যে ঢাল থেকে আমরা এখান থেকে তাহলে রোধ বের করতে পারি, দেখো রোধ সমান সমান 1/নতি, অর্থাৎ 1/ঢাল। তুমি যদি ঢালটা বের করছো কি, ঢালটা বের করছিলাম ভি বি ছিল আর উপরে ছিল হলো আইবি, এটাই ছিল হলো তার ঢাল। তো দেখো এইটা যদি ওপরে চলে যায় তাহলে কিন্তু এইটা হয়ে যায়, অর্থাৎ এটা উপরে চলে যাবে আর এটা নিচে। আর রোধ সমান সমান আমরা জানি কি, রোধ আর ইকুয়াল টু ভি বাই আই, তো সেটাই কিন্তু আছে, রোধ ভি আর ইকুয়াল টু ভি বাই আই, তো সেটাই আছে। আর ওটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে সেটাকে আমরা ঢাল পাই, তাহলে আমাদের কিন্তু 1/নতি। তাহলে তোমাদের যদি বলা হয় ট্রানজিস্টরের ইনপুট রোধ কিসের সমান, ঢালের ব্যস্তানুপাতিক, মাথায় রেখো ট্রানজিস্টরের যে ইনপুট রোধ সেটা কি ঢালের ব্যস্তানুপাতিক সম্পর্ক, বুঝতে পারছো, এটুকু মাথায় রেখো। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে? ইনপুটের মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, একটু রেসপন্স দাও সবাই। প্রশ্ন থাকলে করবা, সমস্যা নাই, তোমাদের তো ভয় পাওয়ার কিছু নাই। তো দেখো এবার আমি যেটা আছে কি আউটপুট লেগ, অর্থাৎ আউটপুটের বৈশিষ্ট্য লেগ সম্পর্কে আমাদের আলোচনা আছে। তো আউটপুটের ক্ষেত্রে দেখো যে আচ্ছা, তো দেখো এবার আউটপুট লেগের ক্ষেত্রে কিছু কথাবার্তা আছে। আউটপুট লেগের ক্ষেত্রেও দেখো এই ওয়াই অক্ষ বরাবর আমরা নেব তড়িৎ প্রবাহ, যেটা আমরা মিলি অ্যাম্পিয়ার এককে মাপলাম। আচ্ছা, মিলি অ্যাম্পিয়ার এককে কখন মাপি আমরা, সম্মুখী বায়াসের ক্ষেত্রে না বিপরীতমুখী বায়াসের ক্ষেত্রে? সম্মুখের ক্ষেত্রে। হ্যাঁ, সম্মুখীর ক্ষেত্রে আমি বলছিলাম মিলি, 2টা অক্ষর, তাহলে এক্ষেত্রে বাধাটা কম, আর মাইক্রো 3টা অক্ষর এভাবে মনে রাখতে বলছিলাম, তাহলে ওক্ষেত্রে বাধা বেশি, তাহলে সম্মুখীর ক্ষেত্রে আমাদের মিলি। তাহলে এই কিন্তু এটা কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে আউটপুট লেগ সেটা কিন্তু আমরা সম্মুখী বায়াসে পাচ্ছি, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই বরাবর নিলাম, আর এই বরাবর দেখো ভিসি, অর্থাৎ কালেক্টর আর ইমিটর, অর্থাৎ কালেক্টর আর ইমিটর। তাহলে কালেক্টর মানে কি সংগ্রাহক, আর ইমিটর মানে নিঃসারক, সংগ্রাহক নিঃসারক, ভিতে কি ভোল্টেজ, সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ, এভাবেই কিন্তু নামকরণ হবে, সংগ্রাহক নিঃসারক ভোল্টেজ ভিসিই। এটা আমরা এক্স অক্ষ দেবো। তো এই ক্ষেত্রে কিছু কথাবার্তা বলছে দেখো যে স্থির ভূমি প্রবাহের জন্য, অর্থাৎ ভূমি প্রবাহটা এক্ষেত্রে কী থাকবে, স্থির থাকবে। সংগ্রাহক আর নিঃসারক ভোল্টেজের যে পরিবর্তন, সাথে সংগ্রাহক প্রবাহ যে আইসি পরিবর্তন, সেটাকে লেখচিত্র দ্বারা যে লেখচিত্র দ্বারা প্রকাশ করা হবে সেটাকে বলা হচ্ছিল আউটপুট লেগ, অর্থাৎ আউটপুট বৈশিষ্ট্য লেগ। এটা যদি কথাকে আসে এটাই কিন্তু আউটপুট বৈশিষ্ট্য লেগ। এতে কোনটা স্থির, ভূমিটা স্থির, কারণ কি এখানে দেখো ভিসিই, এখানে দেখো কালেক্টর আছে, ইমিটর আছে, এর ভোল্টেজ আছে, কিন্তু এখানে কিন্তু বেস নাই, এই কারণে বলা হচ্ছে এখানে বেসটা স্থির থাকবে বা ভূমিটা স্থির থাকবে। আচ্ছা, আর এরপরে ক্ষেত্রে কিছু কথাবার্তা বলা আছে যে এরপরে বলছে যে দেখো লেখচিত্র থেকে দেখা যায় এই ভিসি এর মান যত কম হয় তত ভিসি এর পরিবর্তনের সাথে আইসি এর মানটা দ্রুত বাড়তে থাকে। দেখো এই ভিসি এর মান প্রথমে এই ছিল, তারপরে আইসি এর মানটা এই আবার বাড়ছে, যত তোমার এই মানটা বাড়াবো তত তোমার এই মানটাও বাড়ছে। তো সেই কথাটা এখানে বলা আছে। আর দেখা যাচ্ছে এই যে ভিসিটা আরও বাড়াতে থাকলে আইসি এর পরিবর্তন খুব সামান্যই হয়। অর্থাৎ যখন তুমি অনেক বাড়াইছ ফেলছো, এই যে ভিসি এর যে মানটা এটা তুমি অনেক বাড়াইছো, তখন দেখা যাচ্ছে কি যে এই যে আইসি এর মানটা খুব সামান্য পরিমাণে বাড়ে। তো এই চিত্রে দেখো বলছে যে ভূমি প্রবাহ আইবি এর জন্য ভিসি এর যে পরিবর্তন এটা এখানে লেখচিত্র দেখানো আছে। এই
এরপরে আছে দেখো সম্পৃক্ত, সক্রিয়, কাট অফ অঞ্চল। অর্থাৎ এর মধ্যে সম্পৃক্ত অঞ্চল আছে, সক্রিয় অঞ্চল আছে, আর কাট অফ অঞ্চল আছে। তো কোনগুলো কোনটা আমরা দেখি। দেখো এখানে বলছে যে চিত্র 10.27 থেকে দেখা যায় যে ভিসি এর মান খুব কম হলে আইসি এর মান ক্রমশ বাড়তে থাকে। তো এই অঞ্চলটাকে বলা হয় কি সম্পৃক্ত অঞ্চল। অর্থাৎ তুমি মনে করো তোমার কাছে অনেক সম্পদ হচ্ছে আস্তে আস্তে, ঠিক এভাবে মনে রাখতে হবে সম্পৃক্ত অঞ্চল। অর্থাৎ দেখো এখানে তুমি যত ভিসি এর মানটা বাড়াচ্ছ আইসি এর মানটা তত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই যে অঞ্চলটা, এই বৃদ্ধি অঞ্চলটাকে বলা হচ্ছে হলো সম্পৃক্ত অঞ্চল। আচ্ছা, আর এই অঞ্চলে কি সংগ্রাহক ভূমি আর নিঃসরক ভূমি সংযোগ উভয়ই কী থাকে, সম্মুখ ব্যাসে থাকে। এই অঞ্চলে কী থাকবে, সংগ্রাহক ভূমি আর নিঃসরক ভূমি উভয় কিসে থাকবে, সম্মুখী ব্যাসে থাকবে। আচ্ছা, আর এই অঞ্চলে নিঃসরক ভূমি আর সংযোগ কী হবে, সম্মুখী ব্যাসে। আর আচ্ছা, এটা হলো সক্রিয় অঞ্চলের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আরেকটা কথা, তাহলে আমাদের সম্মুখ ব্যাসের ক্ষেত্রে কী দেখছি আমরা, সবগুলোই থাকছে কিসে, সম্মুখ ব্যাস থাকছে। কেন, এটা সম্পৃক্ত অঞ্চলে আছে তাই। আর এরপর দেখো ভিসি এর মান যতই বাড়াতে থাকি আইসি এর মান খুব প্রায় স্থির থাকে। অর্থাৎ আমি এই ভিসি এর মান অনেক বাড়াচ্ছি কিন্তু দেখা যাচ্ছে আইসি এর মানটা বলা যায় স্থির আছে, নড়তেছে না জায়গার থেকে। অর্থাৎ এই লেখাটা তেমন উঠতেছে না। তুমি ধরো আইসি এর মানটা এত দূর বাড়াই ফেলছো ভিসি এর মান, কিন্তু দেখা যাচ্ছে এই মানটা সামান্য পরিমাণে বাড়ছে, দেখা যাচ্ছে এই মানটা খুব সামান্য পরিমাণে বাড়ছে। তো এই কারণে সেই ক্ষেত্রে যে অঞ্চল, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে কি সক্রিয় অঞ্চল। বুঝতে পারছো, সেই অঞ্চলটাকে কী বলা হয়, সক্রিয় অঞ্চল। আচ্ছা, আর একটা কথা আছে দেখো, যে এই অঞ্চলে কি সক্রিয় অঞ্চলে কি থাকবে, এই নিঃসরক ভূমিটা থাকবে হলো সম্মুখ ব্যাসে। অর্থাৎ নিঃসরক ভূমি বলতে বোঝাচ্ছে দেখো কালেক্টর আর ইমিটর, এই এর যে ভূমিটা, এই ভূমিটা থাকবে হলো সম্মুখ ব্যাসে, এর সাথে ভূমিটা থাকবে সম্মুখ ব্যাসে। আর সংগ্রাহক ভূমি যদি হয়, অর্থাৎ কালেক্টর আর বেস যদি হয়, বিসি যদি হয়, তাহলে সেক্ষেত্রে এর সাথে বিপরীত ব্যাসে থাকবে, বিসিতে থাকলে বিপরীত ব্যাসে থাকবে। এভাবে এগুলো তোমাদের পরীক্ষা আসে না, তবে যেহেতু তোমাদের এইটুকুর মধ্যে পরীক্ষা নিতে হবে, এই কারণে এখন যেহেতু সময় আছে সম্পূর্ণটা শেষ করে নাও। আর কি বলবো, আচ্ছা এই হলো বিষয়। আর এরপরে একটা কথা এখানে বলা আছে, হ্যাঁ হ্যাঁ তপন স্যারের বই অনেক ডাটা কম আছে। তো এখন যেহেতু তোমাদের সময় আছে পড়ে ফেলো, সময় তো সমস্যা তো না। যদি এই অঞ্চলগুলো আমি পড়াতাম না, তবে পড়াচ্ছি জাস্ট তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য। মানে এই অধ্যায়টা অনেকে ভয় পায়, অনেকে বাদ দিয়ে দেয়। এখন যেহেতু সময় আছে বেসিকটা ক্লিয়ার করে নাও, পরে যখন রিভিশন দিবা দেখবা তো অনেক দ্রুত দিতে পারছো চিত্র তখন তোমার সব বুঝে ফেলছো, জাস্ট একবার করে চোখ বুলাই যাওয়ার মতো অবস্থা। আচ্ছা, আর একটা কথা এখানে আছে দেখো, এই যে বিবর্ধক হিসেবে ট্রানজিস্টরটি ব্যবহারের সময় এটি এই অংশে ক্রিয়াশীল হয়। তাহলে বিবর্ধক হিসেবে যখন আমরা ট্রানজিস্টরটা ব্যবহার করব তখন কোন অংশটা ক্রিয়াশীল হচ্ছে, এই যে সক্রিয় অঞ্চল। তাহলে সক্রিয় অঞ্চল কোথায় ক্রিয়াশীল থাকবে, যখন আমরা এটাকে বিবর্ধক হিসেবে, মানে বিবর্ধক হিসেবে যখন ট্রানজিস্টরটা আমরা ব্যবহার করব। আচ্ছা, আর একটা কথা এখানে বলা আছে দেখো, যে আইবি সমান যদি শূন্য হয়, অর্থাৎ বলছিলাম কখনো কখনো বেজের প্রভাবটা শূন্য হয়ে যায়, তো ওইটা যদি এইখানে দেখো বেজের প্রভাবটা শূন্য, এখানে কিন্তু ইমিটার কালেক্টরের সাথে তুলনা করছে। তো আগেরটার ক্ষেত্রে আমরা দেখছিলাম বেজের ক্ষেত্রে শূন্য, ওই রকম। আর এক্ষেত্রে দেখো এই সাইডে বেস, এই সাইডের কারেন্টগুলো হলো বেস কারেন্ট, তো এটা হলো দেখো শূন্য। তো এই বেজের কারেন্টটা যদি কোথাও শূন্য হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, যে আমাদের মূল সংগ্রাহকটা দেখা যায় প্রায় শূন্য হয়, অর্থাৎ এই যে আইসিটাও শূন্য হয়ে যায়। এই অঞ্চলটাকে বলা হয় কাট অফ অঞ্চল। তাহলে কাট অফ অঞ্চলে তোমার কোনটা শূন্য, একটা হলো আইসি শূন্য আর একটা হলো আইবি শূন্য, মাথায় রেখো। আচ্ছা, আর এই যে তোমাদের আচ্ছা, তো এবার দেখো তাহলে এখান পর্যন্ত হলো। আচ্ছা, এক্ষেত্রে এই যে কাট অফ অঞ্চলে কী কী থাকবে, ভূমি নিঃসরক প্রভাব আর ভূমি সংগ্রহ প্রভাব উভয়ই বিপরীত ব্যাসে থাকবে। তাহলে মনে রাখা দেখো কীভাবে সহজ, তোমাদের প্রথমে পড়ছিলে কি সম্পৃক্ত অঞ্চল, সম্পৃক্ত অঞ্চলে দুইটাই ছিল সম্মুখ ব্যাসে। দেখো সম্পৃক্ত অঞ্চলে দুইটাই ছিল সম্মুখ ব্যাসে, সম্পৃক্ত দন্তস্ব, সম্মুখ ব্যাসে দন্তস্ব। আর কাট অফ অঞ্চলে কী থাকবে, কাট অফ অঞ্চলে তার উল্টোটা থাকবে, কাট অফ অঞ্চলে বিপরীত ব্যাসে থাকবে। তো ভূমি নিঃসরক প্রভাব আর ভূমি সংগ্রহ প্রভাব বিপরীত ব্যাসে থাকবে। আচ্ছা, কেউ একটা কিছু বলছে, ভাইয়া তো মেডিকেলের কথা গল্প করেন না, ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ভালো না লাগলে আমি কী বলবো, তোমাদের সাউন্ড হচ্ছে এই কারণে বললাম যে সাউন্ড হওয়ার কারণটা তোমাদের মনে হতে পারে যে সাউন্ড হচ্ছে কিসের, যা সে কারণেই। আচ্ছা, আর এরপরে দেখো, এরপরে বিভিন্ন বিন্দুতে লেখচিত্রের নথি থেকে ট্রানজিস্টরে এসি আউটপুট রোধ পাওয়া যায়। ওই এসি আউটপুট রোডটাও একই, দেখো আউটপুট রোডটাও ঢালের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো, তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে ভিসি ওপরে বাই আইসি আগেরটার ক্ষেত্রে কিন্তু একই ছিল, কিন্তু একটা পার্থক্য ছিল।
এক্ষেত্রে দেখো নিচে আছে আইসি, নিচে আছে কি আইসি, আর এক্ষেত্রে দেখো নিচে আছে আইবি, এক্ষেত্রে দেখো নিচে আছে কি আইবি। জিনিস দুটো মাথায় রেখে, এটা হলো ইনপুটের ক্ষেত্রে তুমি জানো বি আগে তারপরে সি, তাহলে এটা ইনপুট এটা আউটপুট, তাহলে নিচে আইবি থাকবে ইনপুটের ক্ষেত্রে, আর আউটপুটের ক্ষেত্রে নিচে থাকবে আইসি। আচ্ছা এই হলো, এরপরে আচ্ছা এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি না? এই তো বলে দিলাম অনেক কিছু। বুঝতে অসুবিধা আছে কারো? রেসপন্স করো একটু। আচ্ছা আজকে আমি রেসপন্স পাচ্ছি না কেন তোমাদের, বুঝলাম না তো। আচ্ছা সুমায়া মেডিকেলে পড়তে সমস্যা কি? তোমার কি এ প্লাস মিস আছে? জি ভাইয়া। আচ্ছা কত পয়েন্ট আছে? 4.89। আচ্ছা এসএসসিতে 4.89, তো সমস্যা কি মেডিকেল দিবা তাই? এইচএসসি এখনো তো এক্সাম দেই নাই, যদি খারাপ হয়ে যায় আর আমাদের পড়ার অবস্থা। আচ্ছা খারাপ ভালো ওটা কোনো বিষয় না, কথা হলো তাহলে সেরকমভাবে পড়তে হবে তোমার, যে তোমার ওই এইচএসসিতে প্লাস তুলতে হবে। আর এর জন্য মেবি তোমার তুমি যদি সেই আঙ্গিকে পড়তে পারো তো তোমার চান্স পাওয়া খুব বেশি কঠিন না, তবে অবশ্যই এইচএসসিতে তোমার জিপিএ 5 আনা লাগবে, আর এটা মাথায় রাখতে হবে এবং সেই আঙ্গিকে জি পড়া ভাইয়া, লাগবে। কিন্তু আমি তো জানি আমি জিপিএ পাবো না, সবাই তো অনেক পড়ে, আমার তো পড়াই হয়। বলো আমার মনে হয় না জিপিএ 5 পাবো, কারণ অনেক মানে কষ্ট করা লাগবে, এত কি আমি পারবো? আচ্ছা জিপিএ 5 পেতে কষ্ট করা লাগে না, আর তোমাদের দেখি আমরা আবার একটা মিটিংয়ে বসতে হবে না বা একটা কিছু, তোমরা ফ্রি ডেতে আমাদের বলো যে কোন দিন ফ্রি থাকবে, সবাই মিলে একসাথে এইসব টপিক নিয়ে আলোচনা করবানে। মানে জিপিএ 5 পেতে যে তোমাদের অহরহ কষ্ট করতে হয় এমন কিছু না। ইন্টারমিডিয়েটে তোমাদের যে রিটেন আর এমসিকিউ খুব বেশি হাঁটাহাসি এমন না, রিটেনগুলো কিছু কিছু রিটেন করলে হয়ে যায়। তোমাদের এখন ডিপলি পড়ানো হচ্ছে, এত ডিপলি পড়ানো তোমাদের লাগে না। তোমাদের এই যে আমরা ডিপলি পড়াচ্ছি লাইন বাই লাইন, এত পড়া কিন্তু লাগে না। তারপরে করাচ্ছি কেন? কারণ আগে থেকে একটা মানে যখন পড়া থাকে একটা আত্মবিশ্বাস থাকে, এই কারণে। আমার তো অনেক কিছু গ্যাপ আছে, এর জন্য হলে আমি ভয় লাগে। আর এই যে এইখানে যারা যারা পড়ে ওদের তো কোনো গ্যাপ নাই, এর জন্য ওরা হয়তো জিপিএ 5 পাইবা বা মেডিকেলে চান্স পাইবা, আমি ছাড়া। আচ্ছা তোমারে আমি কথা বলতাম, রেকর্ড হচ্ছে বলে কিছু বললাম না, থাক। কারণ অন্যরা কী হবে সেটা নিয়ে ভাবার কোনো আমি মাথা ব্যথা নাই। আর তুমি কি করবে তোমার ওপরে, কম্পিটিশানটা নিজের সাথে রাখো, অন্যদের সাথে কম্পিটিশান করার দরকার নাই। আচ্ছা এই সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ না? না আমি এখন আমার তো অধৈর্য লাগছে। এগুলো কিন্তু তোমাদের জন্যই, তোমাদের কথা শুনতে শুনতে। হ্যাঁ নাইম একটা কথা বলছো যে এবার প্লাস পাওয়াটা একটু ইজি হবে, কারণ 25টা এমসিকিউ থেকে তোমার মন মতো 12টা দাগাবা, সমস্যা তো না। আচ্ছা তো এবার দেখো আমি পড়াই আসি, যে এরপরে আছে দেখো ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ। আর ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ বলতে কী বোঝানো হচ্ছে দেখো, যে নিঃসরক ভোল্টেজ মানে নিঃসরক আর সংগ্রাহক যে ভোল্টেজ, এই ভিসি এর মানটাকে যদি আমরা স্থির রাখি, আগে কিন্তু আমরা স্থির রাখছিলাম আইবি এর মান, আর এবার কোনটাকে স্থির রাখবো? এবার হলো আই, যে আমাদের ইসি এর মান অর্থাৎ সি যেটা বলো আই সি মানটা কিন্তু আমরা এবার স্থির রাখবো। রেখে কী হবে, এই ভূমি প্রবাহটাকে পরিবর্তনের সাথে আমাদের যে আইসি এর পরিবর্তন, অর্থাৎ এবার আইবি এর সাথে আইসি এর পরিবর্তন। আগে কিন্তু এইখানে আই সি ছিল, বুঝতে পারছো? এটা বাদে এবার যদি আমি শুধুমাত্র আই বি এর সাথে মানে তুলনা করি, আই বি এর সাথে আইসি এর পরিবর্তনটা হিসেব করি, তাহলে যে লেখটা আমি পাবো সেই লেখটাকে বলা হচ্ছে ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ, বুঝতে পারছো? এগুলো কিন্তু কথায় গালেও আসতে পারে। আচ্ছা এই হলো বিষয়, আর এখান থেকে তো এমসিকিউ করবোই, তোমরা কিন্তু এইটুকু অল্প পড়া একবারে সম্পূর্ণটা শেষ করতে হবে। আচ্ছা এই ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ দেখানো হয়েছে, এটি একটি সরলরেখা, তাহলে ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ কেমন? সরলরেখা। আর এর নতি প্রবাহকে কী বলা হয়? এর নতি প্রবাহ বিবর্ধন গুণক, যেটাকে আমরা বিটা বলি। এর নতি প্রবাহকে বলা হয় বিবর্ধন গুণক, যেটাকে আমরা বিটা বলি। এই বিটা কিন্তু এর সূত্রটা তোমাদের কিন্তু কাজে লাগবে না, মাথায় রেখো। তাহলে আমরা বিটা সমান কী পেলাম? এই ট্রান্সফার লেখ থেকে কিন্তু আমরা বিটা পেলাম। তো বিটাটা কি? বিটাটা হলো নতি প্রবাহ, অর্থাৎ প্রবাহ বিবর্ধন গুণক। নতি মনে রাখতে না পারো, প্রবাহ বিবর্ধন গুণকটা হলো বিটা। এবং বিটার ক্ষেত্রে দেখো বিটা নিচে, মনে রাখা কিন্তু এভাবে সহজ, তোমরা টেকনিক্যালি মাথায় রাখবে। বিটার ক্ষেত্রে দেখো বিটা নিচে আর ওপরে আইসি। আচ্ছা এই হলো বিষয়। এরপরে আছে ট্রানজিস্টরের ব্যবহার কী হিসেবে ব্যবহার করা হয়? অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে।
ট্রানজিস্টরের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হলো অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে। আচ্ছা তোমরা কী নিয়ে স্টার্ট করছো? এই বৃষ্টি কি কিছু বলবা? আমার লিখছো, শুনতে পাচ্ছ? আচ্ছা বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, তো তোমরা মাঝে মাঝে একজন করে মেসেজ দিচ্ছ, এরকম বাধা পড়লে হয় না। আচ্ছা দেখো, তো আমি যেটা বলছিলাম যে ট্রানজিস্টরের অন্যতম ব্যবহার হলো অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে। তো বিবর্ধক বলতে কেমন, তুমি দেখো মাইক, তোমার বাসায় যখন একটা মাইক সেট করো বা একটা সাউন্ড বক্স দাও, ওখানে কিন্তু সাউন্ডটা যখন প্রবেশ করো, ধরো তুমি মাইক্রোফোন দিয়ে কথা বলছো, তোমার সাউন্ডটা কিন্তু অনেক কম, অনেক লো, কিন্তু ওই মাইক দিয়ে কিন্তু যে সাউন্ডটা বেরোচ্ছে ওটা কিন্তু অনেক হাই, বুঝতে পারছো? ওর কম্পাঙ্কটা অনেক হাই, অর্থাৎ ওই শব্দটা কিন্তু তুমি অনেক জোরে শুনতে পারছো। তো এই জোরে শুনতে পাওয়ার কারণ কি? কারণ তুমি ওর মাঝখানে অ্যাম্পলিফায়ার ইউজ করছো, অর্থাৎ মাইকের মধ্যে ওইখানে দেখছো একটা বক্স মতো ইউজ করে, ওর মধ্যে অ্যাম্পলিফায়ার থাকে। ওই অ্যাম্পলিফায়ারটা কী করে, আমার ওটাকে বিবর্ধক হিসেবে কাজ করে, মাথায় রেখো। তো এই অ্যাম্পলিফাই যার কথাটার অর্থ কোনো কিছুর মান বাড়ানো, অ্যাম্পলিফায়ার কথাটার অর্থ কি? কোনো কিছুর মান বাড়ানো। আচ্ছা, অর্থাৎ বলা হচ্ছে দেখো, যে যন্ত্র বা ডিভাইসের অন্তর্গামী প্রদত্ত সংকেত বহির্গামীতে বিবর্তিত হয় কি বা বিবর্তিত করে, তাকে বলা হচ্ছে অ্যাম্পলিফায়ার। অর্থাৎ তুমি অন্তর্গামী বলতে বোঝাচ্ছে তুমি ইনপুটে দিবা কি, যে ইনপুটের সিগন্যালটাকে আউটপুটে বাড়িয়ে দেবে বা আউটপুটের ক্ষেত্রে বিবর্ধিত করবে, জাস্ট এটুকুই, সিগন্যালটাকে বিবর্ধিত করা, তাকে বলা হচ্ছে অ্যাম্পলিফায়ার। আর ইলেকট্রনিক্সে অ্যাম্পলিফায়ার বা বিবর্ধকের কাজ হচ্ছে সিগন্যালের মাত্রাকে বাড়িয়ে দেওয়া। আচ্ছা, ট্রানজিস্টরের সিগন্যালকে বহুগুণ বৃদ্ধি করতে পারে, ট্রানজিস্টর সিগন্যালকে বহুগুণ বৃদ্ধি করতে পারে বলে এটাকে বিবর্ধক হিসেবে আমরা ব্যবহার করি, কারণ কি এই সিগন্যালটাকে আমরা বাড়াতে পারছি। আর বাস্তব ক্ষেত্রে বিবর্ধনের জন্য অনেকগুলো ট্রানজিস্টরকে কিন্তু একত্রে ব্যবহার করা হয়, বাস্তব জীবনে আমরা ব্যবহার করি। এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে একটির বহির্গামী অপরটির অন্তর্গামী হিসেবে কাজ করে। অর্থাৎ ধরে নাও এখানে একটা তুমি অ্যাম্পলিফায়ার রাখছো, একটা অ্যাম্পলিফায়ার একসাথে 3টা লাইনে রাখছো। তো দেখো, এই হলো এর ইনপুট, এটা এর আউটপুট, কিন্তু এইটা আবার কিন্তু এর ইনপুট, অর্থাৎ এটা হলো এর আউটপুট, 1 নাম্বারটার আউটপুট এইটা, কিন্তু এই সেম জিনিসটাই কিন্তু এই 2 নাম্বারটার ইনপুট। তো সেই কথাটাই কিন্তু এখানে বলছে যে একটার বহির্গামীতে অপরটার অন্তর্গামী হিসেবে কাজ করে, বুঝতে পারছো? আর অ্যাম্পলিফায়ারের ব্যবহার এমসিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কি অ্যালার্ম, মাইক, ইন্টারকম, রেডিও, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাম্পলিফায়ার ইউজ করি। আচ্ছা, এই হলো বিষয়। ট্রানজিস্টরের সিগন্যালকে আমরা দুইভাবে ব্যবহার করতে বৃদ্ধি করতে পারি। কয়ভাবে? দুইভাবে। একটা হলো বেস কারেন্টের সাহায্যে কারেন্টকে আমরা নিয়ন্ত্রণ করে, বেস কারেন্টের সাহায্যে কারেন্টকে নিয়ন্ত্রণ করে। আরেকটা হলো আউটপুট রোডকে ইনপুটের রোধের তুলনায় অনেক বেশি মানের ব্যবহার করে, অর্থাৎ আউটপুট রোডটা ইনপুটের চেয়ে অনেক বেশি ইউজ করলে ওইখানে আমরা এটা পাবো। সেই হলো বিষয়। আর এখানে দেখো কমন এমিটার বিবর্ধক, এখানে আরও কয়েকটা কথাবার্তা আছে। এক্ষেত্রে বলছে দেখো যে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহারের সময় এমিটারকে সম্মুখ ঝোঁকে আর কালেক্টরকে রাখতে হয় কি বিপরীত বায়াসে। তাহলে এমিটারকে কী করবো, সম্মুখ ঝোঁক, আর কালেক্টরকে বিপরীত ঝোঁকে রাখবো। আর ট্রানজিস্টরকে 3টা প্রাথমিক বর্তনীর মাধ্যমে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করব। একটা হলো কমন বেস বা সাধারণ পিট, ওই যে আগে যা পড়ে আসছো, কমন এমিটার, কমন কালেক্টর, দেখছো ওই জিনিসগুলো কিন্তু মূলত অ্যামিটারের ক্ষেত্রে এই যে অ্যাম্পলিফায়ার তৈরির ক্ষেত্রে কিন্তু কাজে লাগছে। এটা হলো মেন বিষয়। আচ্ছা, আর এরপরে দেখো এখানে কিছু কথাবার্তা আছে, এখান থেকে তেমন দরকার নাই। আচ্ছা, তো এরপরে দেখো কমন এমিটার বিবর্ধক। এখানে দেখো কমন এমিটার বিবর্ধক, অর্থাৎ ওই যে 3টা আলোচনা করলাম। আচ্ছা, আজান দিচ্ছে, 1 মিনিট ওয়েট করি। শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, তো যেটা এখানে আরো একটা জিনিস দাগাই নাও তোমরা, যে এখানে দেখো বলছে এই যে তিনটা যে বর্তনী আমরা পড়লাম, ট্রানজিস্টরের ক্ষেত্রে 3টা পড়লাম বর্তনী, এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটা? কমন এমিটারের ক্ষেত্রে। আচ্ছা, তো এই 3টার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? সেটা হলো এই যে কমন এমিটার। এটা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। 3টার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোনটা? সেটা হলো কমন এমিটারটা ব্যবহার হয় সবচেয়ে বেশি, এবং এটা কী করতে হয়, এই যে প্রবাহ বিবর্ধন আর যেটা ক্ষমতা, এই দুটো বিবর্ধন করতে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা? কমন এমিটারটা। জাস্ট এটুকুই, এটা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এরপরে কমন এমিটারটা নিয়ে একটু আলোচনা করা আছে।
দেখো এই সেই ইনপুট সিগনাল, এই সেই আউটপুট, এইখানে সেই লোড ইউজ করা হয়েছে যেটাকে আমরা আরসি দ্বারা প্রকাশ করি। আর এখানে দেখো এখানে কমন ইমিটারটা থাকবে, এখানে দেখো ইমিটারটা ইনপুট আর আউটপুটের মাঝখানে ইমিটারটা কমন হিসেবে আছে, সাধারণ হিসেবে আছে, ইনপুট আর আউটপুটের মাঝখানে সাধারণটাই আছে। আচ্ছা, আর এখানে দেখো এখানে একটা ব্যাটারি ইউজ করছে, এখানে একটা কোষ ইউজ করছে, এই জিনিসগুলোই আছে, চিত্র তো আগেও বলছি এগুলো। আর এখানে দেখো এই তীর চিহ্ন এইদিকে আছে, তার মানে কি পি থেকে এনের দিকে, জাস্ট চিত্রটা হিসেব করছে মাঝখানেরটা দিয়ে হিসেব হবে, কারণ এটা হলো কমন তো। তো এই দিকে আছে পি আর এদিক থেকে এনের দিকে, আর এ সাইডেও তাহলে একটা এন আছে, তাহলে এটা হলো এনপিএন, এনপিএন অ্যাম্পলিফায়ার বর্তনী হলো। আর দেখো ইনপুটের সিগন্যালটা যদি এই হয়, আউটপুটের সিগন্যালটা কিন্তু এরকম পাওয়া গেছে, দেখছো এই জাস্ট। আর এটাকে বিবর্ধিত হয় সেটা নিয়ে আমরা পড়বো, অর্থাৎ এটা দেখো অনেক ছোট, কিন্তু দেখো এটা কিন্তু অনেক বড়, দেখছো এই সিগন্যালটা কিন্তু এই ব্লক করা অংশটা দেখো এইখানে ছোট আর এখানে অনেক বড়। তো এই হলো বিষয় মাথা রেখে, এই কারণে কিন্তু বিবর্ধক হয়েছে বা বিবর্ধন হয়েছে এটাই। আচ্ছা, এরকম কিছু কথাবার্তা বলা আছে যে এখানে যা আছে রে পড়ে নিও, আমি এত আলোচনা করবো না, তাহলে তোমাদের দেখা যাচ্ছে আমি আর বেশি পড়াতে পারবো না। আচ্ছা, আর একটা কথা এখানে আছে, এই এটা তোমরা পড়ে নিও। আর এখান থেকে একটা কথা আছে দেখো ইম্পর্টেন্ট, অনেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ একটা আছে, বিবর্ধিত আউটপুটের আর ইনপুটের মধ্যে দশা পার্থক্য কত? 180 ডিগ্রি। ইনপুট আর আউটপুটের মধ্যে দশা পার্থক্য কত? 180 ডিগ্রি। কোথার ক্ষেত্রে? এই যে আমাদের যে এনপিএন ট্রানজিস্টরের যে অ্যাম্পলিফায়ার, সেক্ষেত্রে কিন্তু ইনপুট আর আউটপুটের দশা পার্থক্য হয় 180 ডিগ্রি, বুঝতে পারছো? আর এখান থেকে আর কিছু পড়বা? আচ্ছা, বাকিগুলো তোমরা রিডিং দিও, যে কিছু যদি বুঝতে অসুবিধায় জানিও, এটা জাস্ট যেটা পড়ার মতো সেটা বলে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমার একটু জানাও। কারো কোনো বুঝতে অসুবিধা? আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে কিছু কথা আছে, আমি একটু দ্রুত যাব। এখানে দেখো প্রবাহ বিবর্ধন গুণক আছে, এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট বেশি, প্রবাহ বিবর্ধন গুণক আছে। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এটাকে আমরা ডিসি প্রবাহতে করতে পারি, এসি প্রবাহতে বিবর্ধন করতে পারি। আর দেখো এখানে ডিসি প্রবাহ আছে, এসি প্রবাহতে আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো আরেকটা জিনিস আমি একটু বলে নেই এখানে, তোমাদের দেখো এই যে প্রবাহ বিবর্ধন গুণক, যেটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি, এটা কিন্তু আগেই বলে আসছি। আর এরপরে আরও একটা জিনিস তোমরা পাবা, সেটা হলো পরবর্তীতে সেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, আর সেটা সামনের দিকে আছে, ওখানে আলোচনা করবা না। আর এখান থেকে কী বলবো আমি দেখি, এখানে দেখো এই ডিসি প্রবাহ বিবর্ধন গুণক কি, এই ভিসিটা যদি স্থির থাকে তাহলে আইসি অর্থাৎ সংগ্রহ প্রবাহ আর ভূমি প্রবাহের যে অনুপাত, সেটাকে বলা হচ্ছে প্রবাহ বিবর্ধন, বুঝতে পারছো? এই বিটা সমান সমান দেখো, বিটার ক্ষেত্রে বলছিলাম দেখো বিটা নিচে আছে, তাহলে উপরে আছে আইসি, নিচে থাকবে আইপি। সবসময় উপরে দেখবে আইসিটা কমন থাকে, বুঝতে পারছো? আইসিটা দেখবে সবসময় উপরে থাকে, আর নিচেরটা একটু চেঞ্জ হয় তোমার। এই বিটার ক্ষেত্রে কোনটা থাকবে? আই বি নিচে থাকবে। এসি প্রবাহের ক্ষেত্রে তোমাদের একই জিনিস দেখো, এই ভিসি এটা যদি স্থির থাকে তাহলে সংগ্রহ প্রবাহের পরিবর্তন আর ভূমি প্রবাহের পরিবর্তনের যে অনুপাত, সেই দুটাকে বলা আছে এসি প্রবাহ বিবর্তন, একই কথা। আর এখান থেকে সূত্র তোমরা যদি পড়ো তো জাস্ট এখান থেকে এই সূত্র কটা না পড়লেও চলে, সমস্যা নেই। জাস্ট তবে এই প্রমাণগুলো আসে তোমাদের বোর্ড কোশ্চেন দেখে নিও, যদি দেখো বোর্ড কোশ্চেনে এই প্রমাণগুলো আসে তাহলে এই প্রমাণগুলো একটু করে নিও। এখানে যা বলানো আছে এই মানগুলো বসাই দেয়, এখানে দেখো এই ভিসি এ সমান সমান আমরা জানি কি, আমি যে ভি সমান সমান আই আর, তো এইখানে দেখো এখানে ভিসি আছে, তাহলে সি আর এই যে আর এলটা, অর্থাৎ এখানে যে আমরা রেজিস্ট্যান্স রোডটা ব্যবহার করছিলাম সেইটা, এই দুইটা আমরা গুণ করবো, অর্থাৎ আর এলটা দেখো ইনপুট আর ইনটা হলো আর এলটা হলো আউটপুট রোড ছিল, যেটাকে লোড বলছিলাম আমরা, আর এনটাকে আমরা ইনপুট রোড বলবো, জাস্ট এটুকুই। আচ্ছা, এই হলো বিষয়। আর এখানে আর কি বলবো, এখানে দেখো এই কারণে কিন্তু এই ভি ইকুয়াল টু আয়ার, তো এই মানগুলো বসাইছে। এখানে দেখো ভি এটা হলো ইনপুট, ইনপুটের ক্ষেত্রে কী হবে, আমাদের এই রোডটা হবে ইনপুট, আর এই ভিবি যে তড়িৎ প্রবাহটা এটা হলো বেস কারেন্ট হবে, দিয়ে এই দুইটা আলাদা আলাদা করে জাস্ট তোমার এই অনুপাত করেছে। এই বিটা মানে কি আমরা পড়ে আসছিলাম একটু আগে, আইসি বাই আইবি বিটা মানে, তো ওইটা বসাই দিয়েছি। আর এটা এই প্রমাণটা মেবি দাগে আছে একটা তোমাদের দেখতে পারো, আমার খেয়াল নাই সঠিক,
তো এই হলো বিষয়। আর এরপরে দেখো এরপরে এসি বিবর্ধন ক্ষমতার ক্ষেত্রেও একই জিনিস, এগুলো তোমরা পারবা। এগুলো খুব বেশি ইয়ে করার কথা নেই। তবে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে প্রথমে কিন্তু এই এভি আর বিসি গুণ সম্পর্ক পাইছিলাম, পরে আরও প্রমাণ করলে আমরা এই বিটা স্কোয়ারের সাথে সম্পর্ক পাই। আচ্ছা, এখানে আলোচনা করলে আরও 1 ঘন্টা এখানে চলে যাবে ম্যাথগুলো প্রমাণ করতে গেলে। তোমাদের জাস্ট একটু দেখে না, এই ছোটোখাটো ম্যাথ আছে, জাস্ট ওই সূত্রটা বসাই দিয়ে এই এপিটাকে কী বলা হচ্ছে, এই যে এসি, এ দিয়ে হলো এই যে এসি প্রবাহ বিবর্ধন, বুঝতে পারছো? এই যে এসি পাওয়ার অফ অ্যাম্পলিফিকেশান। আর এই সূত্র সমান এপি সমান কি বিটা স্কোয়ার গুণ আর আউট বাই আর ইন। ওপরে হলো আউট, নিচে হলো ইন। দেখো ছোটোটা নিচে, ওপরেটা বড়। আর আউট 3টা অক্ষর, ইন ছোটো অক্ষর। তো এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তো এইগুলো দেখো এখানে বলছে যে একটা কমন অ্যামিটারের অ্যাম্পলিফায়ার আউটপুট রোধ এত, অর্থাৎ আউটপুট রোধ বলতে কি, এখানে আর আউট দেওয়া আছে। আর প্রবাহ বিবর্ধন হলো 55, অর্থাৎ তোমার বিটা দেওয়া আছে হলো 55। বিটা তো আমরা বলছিলাম প্রবাহ বিবর্ধন। আচ্ছা, আর একটা কথা এখানে আছে দেখো, যে ইনপুট রোধটা হলো 250, অর্থাৎ কারিন দেওয়া আছে। জাস্ট তোমার অ্যাম্পলিফায়ারের ক্ষমতা বিবর্ধন বের করতে হবে। অ্যাম্পলিফায়ারের যে ক্ষমতা বিবর্ধন, অর্থাৎ এই যে ক্ষমতা বিবর্ধন, এই ক্ষমতা বিবর্ধনটাই তোমার বের করতে হবে। জাস্ট এইটুকুই। এখন এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে কারো? না ভাইয়া। আচ্ছা, তো এরপরে কিছু কিছু ম্যাথ আছে, জাস্ট ওই সূত্রগুলো দিয়ে তোমরা পারবা এগুলো জানি। আর কি এখানে একটা বুয়েটের ম্যাথ আছে, এখানে বুয়েটের ম্যাথের ক্ষেত্রে দেখো এখানে আলফার মান বের করা। তো আলফার সূত্রটা এখনও দেখি নাই আমরা সামনে আছে, তো ওটা আলোচনা করবো। করলে তোমরা এটা পারবা। কয়েকটা মান দেওয়া আছে, আর কয়েকটা মান বের করে নিতে হবে সেম সূত্র দিয়ে। আগে আলফাটা করে আসি, আমরা বুয়েটে আসছে তো এটা কুয়েটে আসছে, এখানেও আলফা। আচ্ছা, আলফাটা বারবার দিচ্ছে। আচ্ছা, আলফাটা কি তাহলে আলোচনা করে আসবো? ওটা কত দূর আছে? আচ্ছা, আলফাটা এখানে আলোচনা করছে না সামনে করছে, আমার দেখতে হবে। আচ্ছা, বাদ দিই, এখন আমি বিটা নিয়ে আগে শুরু করে নিই। আচ্ছা, আলফার ক্ষেত্রে আছে তাহলে আর সামনে ভাইয়া। সামনে আছে, আমি বুঝতে পারছি। তো দেখো এখানে যেটা বলছিলাম, যে এখানে তোমার দেয়া আছে, দেখো এই ম্যাটটার ক্ষেত্রে এটা দেয়া আছে নিঃসারক প্রবাহ, তার মানে কি আই ই দেওয়া আছে। এরপরে দেখো এরপরে এখানে সংগ্রাহক প্রবাহ দেওয়া আছে আইসি দিয়ে। বলছে আমার বিবর্ধনগুলো আলফা বের করতে হবে, আর কারেন্ট বেস বিটা বের করতে হবে। তো বিটা সূত্র কি? বিটা সূত্র দেখো আইসি বাই আইবি। আমি তোমাদের বলছিলাম বিটা সমান সমান হলে কি ওপরে আইসিটা কমন আর নিচে হবে বিটা, তাহলে আইবি হবে, মনে রাখার জন্য। আর আলফার ক্ষেত্রে দেখো, আলফার ক্ষেত্রেও একই, আইসিটা উপরে কমন। দেখো ওই উপরে বিটার ক্ষেত্রে আইসি উপরে, আলফার ক্ষেত্রে আইসি উপরে, বাই নিচে হবে কি আই ই। বুঝতে পারছো? এখানে দেখো নিচে আছে আই ই, অর্থাৎ তুমি দেখো বিটার ক্ষেত্রে বি নিছিলে, আর আলফার ক্ষেত্রে নিবা কি আই ই। বুঝতে পারছো? এই সূত্র কিন্তু মুখস্থ করা লাগে না, এবার টেকনিক্যালি মাথায় রাখবা। আইসিটা উভয় জায়গায় একই, আর বিটার ক্ষেত্রে আইবি নিচে, আলফার ক্ষেত্রে আই ইটা নিচে। এই সূত্র জাস্ট মানটা বসাই দিবা, তখন উত্তর চলে আসবে, কঠিন কিছু না। তাহলে কি সম্ভব অ্যামিটার দ্বারা ভাগ করলে কি আলফা পাবো? আচ্ছা, অ্যামিটার দ্বারা বুঝলাম না, প্রশ্নটা বলো। মানে বলছি কি, সি বলতে তো ওই যে কালেক্টরটা বোঝায়, আর ই দ্বারা তো অ্যামিটার বোঝায়। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো অ্যামিটার না তো, এখানে তুমি বিটার ক্ষেত্রে বেস কারেন্ট দিয়ে ভাগ করছো, আর আলফার ক্ষেত্রে ইমিটার দিয়ে ভাগ করছো, আর কালেক্টরটা উভয় ক্ষেত্রে একই থাকবে। তুমি মনে রাখবে সংগ্রাহকটা একই থাকবে। ওই যেমন তুমি ধরো সিটি বাটাচ্ছ, তো সিটি বাটালে ডাকঘরের লোক তো একই থাকে, তাই না? কিন্তু সিটিটা তো দুইজনের মাঝখানে আদান প্রদান হয়ে যায়। ঠিক এখানেও কিন্তু ওরকমভাবে মনে রাখতে পারো। তাহলে ভাইয়া বলো। বিটার ক্ষেত্রে হচ্ছে বেস দ্বারা ভাগ করতে হবে, আর এই যে আলফার ক্ষেত্রে হচ্ছে এই যে অ্যামিটার দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এর প্রমাণগুলো তো এর আগে দেখে আসছো। আচ্ছা, এইগুলো বিষয়, এই মানগুলো বসে দিয়ে কাজ কারবার। আর কখনো মান দেওয়া থাকে না, বের করে নিতে হয়, এই ছোটোখাটো জিনিস। যেমন দেখো এখানে আইসি এর মানটা দেওয়া নাই, আই বি আর আই ই এর মানটা দেওয়া, তো ওইটা থেকে তুমি আইসি এর মানটা বের করতে পারবা। তোমাদের তো মনে রাখছিলাম আই ই সমান সমান আই বিসি, অর্থাৎ আই বি প্লাস আইসি, এবার মনে রাখতে পারছিলাম বিসি আই ই সমান। তো এই সূত্র এই সূত্র দিয়ে তোমার মান বের করে নিতে হবে, একটা মান দেওয়া না থাকলে। জাস্ট এই পার্থক্য। এরপরে আছে প্রবাহ লাভ বিটা, সেই একই জিনিস বারবার বলছি। এখানে একটু পড়ে নিয়ে তোমরা হিটিং প্রবাহ লাভের সূত্রে একই, মানে সংখ্যাটা একই কথাবার্তা আছে। এরপরে ভোল্টেজ লাভ, যেটাকে ভি এ দ্বারা প্রকাশ করি। ভোল্টেজ লাভ সমান দেখো বি আর মানে বিটা গুণ আর এল বাই আর ইন, বুঝতে পারছি এই। আর এরপরে ক্ষমতা লাভ আছে। ক্ষমতা লাভের ক্ষেত্রে আমাদের শেষমেশ কী বের করছি দেখো,
শেষমেশ ক্ষমতা লাভের সূত্র বের করছি। দেখো এই ক্ষমতা লাভ সমান বিটা স্কোয়ার গুণ RL/R এটা কিন্তু তোমরা আগেও পড়ছো, সেই একই জিনিসগুলো কিন্তু আবার বলছে সূত্রের মাধ্যমে। অর্থাৎ ক্ষমতা লাভ সমান সমান প্রবাহ ভোল্টেজ গুণ ভোল্টেজ লাভ, প্রবাহ ভোল্টেজ গুণ ভোল্টেজ লাভ, বা বিটা স্কোয়ার গুণ RL/RI। আর এরপরে প্রবাহ বিবর্ধন গুণক, যেটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, এর এতক্ষণ ধরে আলোচনা। প্রবাহ বিবর্ধন গুণক যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, এবং এখানে বলছে দেখো যে আমাদের সাধারণ বেস বিবর্ধকের ক্ষেত্রে ইনপুট কারেন্ট হলো I আর আউটপুট কারেন্ট হলো IC। আর IC এর সামান্য পরিবর্তনের জন্য IC এর যে পরিবর্তন, অর্থাৎ I এর ইমিটারের যে সামান্য পরিবর্তনের জন্য কালেক্টরের যে সামান্য পরিবর্তন হয় সেটাকে বলা হয়েছে বিবর্ধন গুণক। বুঝতে পারছো? এই আলফা সূত্র তো বলে দিলাম একটু আগে। আর বিটা আর আলফার মধ্যে কিছু কথাবার্তা আছে। আচ্ছা, বিটা আর আলফার মধ্যে সূত্র আছে দেখো, এটা একটু দেখা যায়। বিটা সমান সমান দেখো, বিটা সমান সমান আলফা বাই 1 মাইনাস আলফা। দেখো এইখানে যখন বিটা নিবা তখন মাইনাস নিবা, আর এখানে যদি আলফা হয় তাহলে এই নিচেটা হবে প্লাস। বুঝতে পারছো? এখানে যদি আলফা হয় নিচে হবে প্লাস। তো কেমন দেখো, বিটা সমান সমান আলফা বাই 1 মাইনাস আলফা, আর আলফা সমান সমান কী হবে তাহলে? আলফা সমান সমান এবার নেব বিটা বাই 1 প্লাস বিটা। দেখছো আলফা আছে, এখানে বিটা আছে, এখানে বিটা হলে এখানে আলফা। আর এখানে যখন আমি আলফা নেব তখন আমি নেব কি, এখানে প্লাস, আর এখানে যখন আমি বিটা নেব তখন এখানে নেব মাইনাস। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, আর জানার বিষয় দিয়ে কিছু কথাবার্তা আছে। দেখো যে সাধারণ ভূমি সংযোগে ব্যবহৃত ট্রানজিস্টর আছে, সাধারণ নিঃসরণ সংযোগে ব্যবহৃত ট্রানজিস্টর প্রবাহ বিবর্ধন আর ক্ষমতা বিবর্ধন অনেক বেশি হয়, সাধারণ নিঃসরণ সংযোগী বেশি গ্রহণযোগ্য হয়। এরপরে ট্রানজিস্টরের কিছু ছোটোখাটো একটা ম্যাথ আছে, প্রমাণ করে ফেলো। এবং আরেকটা কথা তোমরা মাথায় রাখবে, এই আলফার মান 1-এর চেয়ে বেশি হয় না। বুঝতে পারছো? আলফা বের করতে বলে যদি তোমার একটা অঙ্ক থাকে আর অপশানে যদি দেখছো 1-এর চেয়ে সব বেশি মান, একটা মাত্র কম মান, তো সেই কম মানটা দাগাই দিবা। এটা হলো সঠিক, মানে দ্রুত দাগানোর ক্ষেত্রে। তোমার দেখা যাচ্ছে পরীক্ষায় সময় নাই, তো তুমি দেখবে আলফার মানটা 1-এর চেয়ে কম হয়। যেমন দেখো এখানে 0.9, দেখছো আলফার মানটা সবসময় 1-এর চেয়ে কম হয়। আর এরপরে দেখো ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের ব্যবহার, ইন্টারকম হিসেবে অ্যালার্ম, রেডিও, মাইক, এগুলো তো বলে ফেলছি। আচ্ছা, এই মিটিংটা কেটে যাবেন এবার। এরপরে অন্তর্গামী রোধ, বহির্গামী রোধ, এগুলো তো বলছি টুকিটাকি, জাস্ট তোমরা একটু পড়ে নিও রিডিং। এরপরে কিছু কিছু ম্যাথ আছে, সূত্রগুলো তো সব পড়ানো হয়ে গেছে, ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবা এবং আমাদের গ্রুপে ছবি দিবা কিন্তু সবাই। বুঝতে পারছো? অন্যরা তো দিচ্ছে দেখছো। তো এই হলো বিষয়, এই ম্যাথগুলো সব প্র্যাকটিস করবা, এ থেকে কিন্তু এমসিকিউ আমি প্রশ্ন দেবো পরীক্ষায়। ছোটোখাটো কিছু ম্যাথ আছে, প্র্যাকটিস করবা। এবং এই সুইচ হিসেবে এটা আমরা আগামী দিনে আলোচনা করব। বুঝতে পারছো? সুইচ হিসেবে এটা রিটেনে মাঝে মাঝে একটু আসতে দেখা যায়, সুইচ হিসেবে শুরু করে আমরা জাস্ট তোমাদের আইসিটির কিছু কথাবার্তা আছে সেগুলো আলোচনা করব। তো